আচ্ছা প্রথমে তুমি সেলস বের করছো, টার্নওভার সমান সেলস ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস। তোমার টার্নওভারের মান দেওয়া আছে আর সেলস আর এভারেজ অপারেটিং অ্যাসেট, তার মানে তোমার টোটাল সেলসটা তুমি 40 লাখ টাকা বের করে ফেলতে পারছো। এবার তোমার মার্জিন সমান নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস, মানে 100 এখন আর দেওয়া দরকার, কারণ তুমি তো এখানে পার্সেন্টেজ ইউজ করবা, তাই না? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার 100টা দেওয়ার দরকার নাই, এটাই স্যার আমি ভুল করে ফেলছি। মানে তুমি যদি 100টা এখানে দাও তাহলে এখানে তুমি 0.4 লিখবা, কথা বুঝছো? জি স্যার। 0.04। আর যদি তুমি এখানে 4% ব্যবহার করো তাহলে এখানে 100 দেওয়ার দরকার নেই, 4% দেওয়া। কি বলছি বুঝছো? আচ্ছা তাহলে 4% সমান নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই এভারেজ অফ সেলস, নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই সেলস। আর এবার কোনাকুনি গুণ করে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে 16 লাখ। তাহলে নেট অপারেটিং ইনকামটা চলে আসবে 16 লাখ 500। নেট অপারেটিং ইনকাম পেয়ে গেলাম, সেলস পেয়ে গেলাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআইটা বের করতে গেলে মার্জিন ইনটু টার্নওভার, হ্যাঁ তুমি এই 4 নম্বর অঙ্কটা পুরোটাই পারছো। কিন্তু স্নেহা তুমি তাগুচির অঙ্কটা পারলে না কেন? 3 নাম্বারটা তাগুচির অঙ্কটা পারা উচিত ছিল না স্নেহা? আচ্ছা এক এক করে আসতেছে, অসুবিধা নাই। স্যার এটা যে তাগুতির অঙ্ক সেটা স্যার আমি ধরতেই পারিনি। কেন এই যে লিখে দিয়েছো তুমি, দেখো এই যে ইউজিং তাগুচিস কোয়ালিটি কন্ট্রোল ফর্মুলা, এই দেখো খেয়ালই করিনি তাহলে। ইউজিং তাগুচিস কোয়ালিটি কন্ট্রোল ফর্মুলা, এবং এখানে সব ইনফরমেশন গুলো যেগুলো দেওয়া আছে তুমি যদি একটা একটা করে পড়ো তুমি দেখবে যে তুমি আইটেম গুলোকে খুঁজে পাবা, কোনটা সি কোনটা ডি কোনটা ই সব তুমি বুঝতে পারবে, কোনটা টি এটা তুমি বুঝতে পারবে। তুমি হয়তো মনোযোগ দিয়ে দেখোনি, দেখলে পারবা। আচ্ছা এবার আমাকে বলো, আগে আমি শুরু থেকে আসি। 1 নম্বর অঙ্কটার মধ্যে কনজাম্পশন রেশিও বের করতে বলছে ফর 4 ড্রাইভার্স। তুমি একটু খেয়াল করে দেখো, মানে অ্যাক্টিভিটি বেস কস্টিংটা যেন কেমন যেন তোমার একটু দুর্বলতা চলে আসতেছে স্নেহা। সিডি কোম্পানি প্রডিউসেস 2 টাইপস অফ jet well cards, scanted and regular. Drivers for food activity are as given below. Inspection hour দেওয়া আছে দুজনের, দেখো এগুলো কিন্তু সব অ্যাক্টিভিটি। সেট আপ আওয়ার্স দুজনেরই অ্যাক্টিভিটি, মেশিন আওয়ার্স দুজনেরই অ্যাক্টিভিটি, আর নাম্বার অফ মুভস এটাও অ্যাক্টিভিটি। আর এইখানে আমাদের দেওয়া হচ্ছে দ্য ফলোইং ডাটা হ্যাভ বিন কালেক্টেড, ইন্সপেক্টেড প্রোডাক্টস 2000, সেটিং আপ ইকুইপমেন্ট 2500, ম্যাচিং 4000, আর মুভিং ম্যাটেরিয়াল হচ্ছে 900। এটা হচ্ছে টোটাল খরচ আমাদের, কি বুঝছো? তার মানে ওনারা আমাদেরকে টোটাল অ্যাক্টিভিটিটা দিয়ে দিয়েছে আলাদা আলাদা করে দুজনের, আর টোটাল ওভারহেডটা দিয়ে দিয়েছে। তোমাকে খালি বলছে যে ক্যালকুলেট দ্য কনজাম্পশন রেশিওস ফর 4 ড্রাইভার্স। এখানে যে 4টা ড্রাইভার আছে 1 2 3 4, এদের জন্য কনজাম্পশন রেশিও বের করতে বলছে। কনজাম্পশন রেশিও মানে অনুপাত, আর অনুপাত মানে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি বেসড রেট, যেটাকে আমরা বলি এবিসি রেট, যেটাকে আমরা বলি। Calculate the activity rates that would be used to assign cost of each product. আর সাপোজ দ্যাট দ্য অ্যাক্টিভিটি ফর 4, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের কনজাম্পশন রেশিওটা বের করতে বলছে। তাহলে চলো আমি কনজাম্পশন রেশিওটা বের করে ফেলি। এখানে একটা ঘর টানলে কনজাম্পশন রেশিও হয়ে যাবে প্রথমটা। দেখো স্নেহা, এই ছকের সাথে তুমি যদি খালি একটা ছক টানাও তাহলে তোমার কনজাম্পশন রেশিওটা বের হয়ে আসবে। যেমন 40:80 160, এই দুটাকে অনুপাত করলে উপরে 40, আগে 40 তারপরে 160, কাটাকাটি করে দেখো কত হয়, 1/4 হয় না? 1/4, তাহলে এটা হবে 1:4, বুঝছো? যদি এখানে আমাকে যে রেশিওটা বের করতে বলছো, যদি আমি রেশিওটা বের করি তাহলে এইটা ভাগ এটা, এটা ভাগ এটা, তাহলে রেশিও 1:4। আর 40 ভাগ 160, হ্যাঁ। এরপরটা দেখো 1:1,
স্যার 40 কে 160 দিয়ে ভাগ দিব নাকি স্যার দুইটা আলাদা আলাদা ভাগ? তুমি উপরে 40 লেখো, নিচে 160 লেখো। এবার 0 0 কাটো, আর 4 দিয়ে 16 কে কাটলে হবে 4 4 16। তাহলে তোমার অ্যান্সারটা হবে 1/4। 1/4 মানে হচ্ছে 1:4। বুঝছো? বুঝছো স্নেহা? জি স্যার। ঠিক একইভাবে 50 কে 50 দিয়ে ভাগ করে 1:1। এবার 200 কে 600 দিয়ে ভাগ 1:3। 225 কে 75 দিয়ে ভাগ, তাহলে উপরে 225 আর নিচে হচ্ছে 75। তুমি 25 দিয়ে ভাগ করো। 1:3 আসে। 9 এখানে হবে 9 আর এখানে হবে 3, তাহলে 3:1। তাহলে 3:1 হবে, তাই না স্নেহা? আমার এ নাম্বার রিকমেন্ডের জবাবটা বেরিয়ে গেল স্নেহা। ওনারা আমাদেরকে এ নাম্বার এই রেশিওটা বের করতে বলছে, কনজাম্পশন মানের মধ্যে ব্যবহারের অনুপাত। ক্যালকুলেট দ্য কনজাম্পশন রেশিওস ফর দ্য 4 ড্রাইভারস। এই 4টা ড্রাইভারের জন্য কনজাম্পশন রেশিও বের করতে বলছে। আমাদের এ নাম্বার রিকমেন্ডের জবাব দেওয়ার জন্য জাস্ট সেম ছকটাই তুমি করবা, রেশিওটা বের হয়ে যাবে। তুমি কি এ নাম্বার জবাবটা বুঝছো স্নেহা? স্যার বুঝছি। এবার বি নাম্বার রিকোয়ারমেন্ট আমি এখানেই দেখাচ্ছি। দেখো বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভিটি রেটস দ্যাট উড বি ইউজড টু অ্যাসাইন দ্য কস্ট অফ ইচ প্রোডাক্ট। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি রেট বের করতে হবে। তাহলে দেখো এই দুটো যোগ করলে আমরা পাবো, এখানে এই ছকের মধ্যে আমি করতে পারি, এটা যোগ করলে আমি পাবো টোটাল অ্যাক্টিভিটি। এগুলাকে যোগ করলে আমি পাবো টোটাল অ্যাক্টিভিটি। এটাকে আমি টোটাল রাখলাম। 160 আর 40 যোগ করলে হবে 200। 50 আর 50 যোগ করলে হবে 100। 600 200 যোগ করলে হবে 800। 225 আর 75 যোগ করলে হবে 300। এটা হচ্ছে টোটাল অ্যাক্টিভিটি। এবার আমি লিখবো টোটাল ওভারহেড। দেখো এই চারোটা টোটাল ওভারহেডটা আমরা এখানে লিখবো। এটা হচ্ছে টোটাল ওভারহেড, এটা টোটাল ওভারহেড বা খরচ, এক্সপেন্স যাই বলো। দেখো ইনস্পেকশন আওয়ার্স, এই যে ইনস্পেকশন প্রোডাক্ট হচ্ছে 2000। এবার দেখো সেটিং আপ ইকুইপমেন্টটা ছিল 2500, এটা সেটিং আপ আওয়ার্স 2500। এবার ম্যাচিং, দেখো মেশিন আওয়ার্স, এটা মেশিনিং 4000। আর নাম্বার অফ মুভস, দেখো মুভিং ম্যাটেরিয়াল হচ্ছে 900। এটা হচ্ছে টোটাল ওভারহেড। আর না এবার তুমি অ্যাক্টিভিটি রেটটা পেয়ে যাবা। কিভাবে? তুমি ওভারহেডটাকে ওই অ্যাক্টিভিটি দিয়ে ভাগ, টোটাল অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করবা। ওভারহেডকে টোটাল অ্যাক্টিভিটি দিয়ে ভাগ করে তুমি অ্যাক্টিভিটি রেট পেয়ে যাবা। এটা পেয়ে যাবা এবিসি রেটস। হ্যাঁ, আমি যে কলম দিয়ে লিখতেছি তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এটা আমি পেয়ে গেলাম এবিসি রেট। আর তোমার এবিসি রেট পাবে 2000 কে 200 দিয়ে ভাগ করলে 10 টাকা, 2500 কে 100 দিয়ে ভাগ করলে 25 টাকা, 4000 কে 800 দিয়ে ভাগ করলে 50 টাকা। 50 টাকা না 5 টাকা। স্যার 5 টাকা। 5 টাকা। আর 900 কে 300 দিয়ে ভাগ করলে 3 টাকা। 3 টাকা। এই যে আমরা অ্যাক্টিভিটি রেটটা পেয়ে গেছি। হ্যাঁ, এভাবে ছকের মধ্যে কিন্তু আমি বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দিয়ে দিতে পারি। দেখছো? দেখছো স্নেহ, আমি কিন্তু ওই ছকের ভিতরে কিন্তু করে দিচ্ছি। তাহলে এ নাম্বার রিকোয়ারমেন্টের অ্যানসারটা হয়ে গেল, বি নাম্বার রিকোয়ারমেন্টের অ্যানসারটা হয়ে গেল। ঠিক আছে? স্যার বি নাম্বার রিকোয়ারমেন্টের উপর কি লিখবো স্যার টোটাল অ্যাক্টিভিটি রেট? ক্যালকুলেশন অফ টোটাল অ্যাক্টিভিটি রেট। হ্যাঁ, ক্যালকুলেশন অফ টোটাল অ্যাক্টিভিটি রেট, খালি অ্যাক্টিভিটি রেট, ক্যালকুলেশন অফ অ্যাক্টিভিটি রেট।
তুমি কি স্নেহা বি নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝছো? জি স্যার। এবার একটা ছোটখাটো প্রশ্ন করেছে ওনারা, এই প্রশ্নটা করার পর এবার একটা ছোটখাটো প্রশ্ন করেছে, সেটা হচ্ছে সাপোজ দ্যাট দ্য অ্যাক্টিভিটি রেটস ফর ইন্সপেক্টিং প্রোডাক্ট ইজ 20 পার ইন্সপেকশন আওয়ার। ধরে নিতে বলছে ওনারা যে আমাদের অ্যাক্টিভিটি রেটটা এখানে তো 10 আসছে, ওরা বলছে ধরে নাও আমাদের রেটটা আসছে 20। হাউ মেনি আওয়ার্স অফ ইন্সপেকশন আর এক্সপেক্টেড ফর দ্য কামিং ইয়ার। তাহলে এইটা যদি রেট হয় তাহলে আমাদের আওয়ারটা কত আমরা আশা করছি। হ্যাঁ, খুব ছোটখাটো একটা প্রশ্ন। আমাদের এখানে রেট কিন্তু 10 টাকা বের হয়েছে, তাই না? অ্যাক্টিভিটি রেট প্রতি ঘন্টায়। ওনারা বলছে যদি রেটটা 20 হয় তাহলে আমরা কত ঘন্টা আশা করছি। এখন তুমি আমাকে বলো যদি আমাদের রেটটা 20 হয় কিন্তু আমাদের মোট খরচ তো 2000 না? জি স্যার। তাহলে তোমার মোট খরচ যদি 2000 হয় আমাদের, আর যদি আমাদের রেটটা অ্যাক্টিভিটি রেটটা যদি 20 টাকা হয় তাহলে আমরা কত ঘন্টা আশা করছি। এই যে বলছো ওনারা, সাপোজ দ্যাট দ্য অ্যাক্টিভিটি রেট ফর ইন্সপেক্টিং প্রোডাক্ট ইজ 20 পার ইন্সপেকশন আওয়ার। প্রতি ইন্সপেকশন আওয়ারের জন্য যদি রেট আমাদের 200 হয় তাহলে হাউ মেনি আওয়ার্স অফ ইন্সপেকশন আর এক্সপেক্টেড। তাহলে আমরা কত ঘন্টা আশা করব। তাহলে তুমি এই 2000 কে এখন 20 দিয়ে ভাগ করো, 2000 কে 20 দিয়ে ভাগ করলে হবে 100 ঘন্টা। বুঝতে পেরেছো? তাহলে আমরা 100 ঘন্টা আশা করব, কারণ আমাদের টোটাল খরচ কিন্তু আমাদের বাজেটের, টোটাল খরচ কিন্তু বাজেটের 2000। এখন যদি রেটটা 20 টাকা হয় তাহলে কিন্তু আমাদের 2000 কে 20 দিয়ে ভাগ করলে হবে আমাদের 100 ঘন্টা। তাহলে আমরা বলবো যে আমরা আশা করব আমাদের কর্মঘন্টাটা যেন 100 ঘন্টার মধ্যে যেন কাজটা শেষ হয়। তুমি আমার কথা বুঝছো? শুধু তুমি 2000 কে 20 দিয়ে ভাগ করে 100 ঘন্টা অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে। 3 নাম্বার ওনারা খালি এতটুকুই তোমার কাছে জানতে চেয়েছে। তুমি খালি লিখবা যে নাম্বার অফ আওয়ার্স এক্সপেক্টেড ফর দ্য কামিং ইয়ার, নাম্বার অফ আওয়ার্স এক্সপেক্টেড ফর দ্য কামিং ইয়ার সমান সমান নাম্বার অফ আওয়ার্স এক্সপেক্টেড ফর দ্য কামিং ইয়ার সমান সমান তোমার 2000 ভাগ হচ্ছে 20, তার মানে 100 আওয়ার্স। 100 ইন্সপেকশন আওয়ার্স, 100 ইন্সপেকশন আওয়ার্স। তাহলে বলতো স্নেহা 1 নম্বর অঙ্কের জবাবটা কি ক্লিয়ার হয়েছে? 4 নম্বরের জন্য পার্ট বি এর কোশ্চেন, খুব ছোট ছোট প্রশ্ন, কিন্তু জবাবটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তুমি কি বুঝছো? হ্যাঁ স্যার। এবার কি তুমি সুন্দর করে ওটা করে ফেলতে পারবে বাসায়? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, মানে এমবিএ তে কিন্তু প্রশ্ন না হুবহু কমন আসে না স্নেহা। তাই এগুলো আমি কেন দিয়েছি, এগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, মানে কোন কলেজের প্রশ্ন, টেস্ট কোশ্চেন ইত্যাদি। আমার কাছে একটা টেস্ট পেপার আছে যেখানে যে টেস্টটা একবারই বের হয়েছিল মাস্টার, তোমাদের এমবিএ হওয়ার পর একবারই টেস্ট পেপারটা বের হয়েছিল। সেই টেস্ট পেপারটার মধ্যে সারা বাংলাদেশের সমস্ত কলেজের কোশ্চেন আছে। আমি ওখান থেকে প্রশ্নগুলো বাছাই করে নিয়ে কিন্তু আমি এগুলো তৈরি করেছি, কারণ ওনাদের মাথার মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে, ওনাদের মাথার মধ্যে এখন ওই বইটা পাওয়া যায় না, ওনাদের মাথার মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে আমি এটা তৈরি করেছি। তাহলে দেখতে পেলাম আসলে হুবহু কোনো অঙ্ক কখনো কখনো পড়বে না, আর কখনো পড়েও নি। এরপরে যতগুলো সালের কোশ্চেন হচ্ছে আমি দেখেছি যে একই রকম অঙ্ক আসছে কিন্তু হুবহু অঙ্ক আসে। তো তাই একটুখানি ঘুরাই ফিরে ওনারা প্রশ্ন করবে, কিন্তু তোমার আইডিয়া করে অ্যান্সার করে দিয়ে আসতে হবে। তো 1 নাম্বারটা হলো তাই আমাদের হয়ে গেল। তুমি 2 নাম্বারটাও করতে পারোনি, অথচ এটা ট্রান্সফার প্রাইসিং এর অঙ্ক। না না না, কন্ট্রিবিউশন ফরমেট ইনকাম স্টেটমেন্টস না, এটা তো পারা উচিত ছিল স্নেহা। কন্ট্রিবিউশন ফরমেট ইনকাম স্টেটমেন্ট সেগমেন্টের অঙ্ক। তো আমরা রেসপন্সিবিলিটি অ্যানালাইসিস এর আন্ডারে যে সেগমেন্টটা রয়েছে সেই সেগমেন্টের অঙ্ক। দেখো, এসকে কোম্পানি প্রোডিউসেস এন্ড সেলস টু প্যাকেজড প্রোডাক্টস। একটা হচ্ছে এস, একটা হচ্ছে কে। Revenue and cost information relating to the product as follows. আমাদের সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে, আর ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে। আমাদের বলছে কমন ফিক্সড এক্সপেন্স ইন দ্য কোম্পানিজ টোটাল 35,000 annually. Last year the company produces and sold 20,000 unit of S and 30,000 unit of K. ওনারা বলছে প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরমেট ইনকাম স্টেটমেন্ট। স্নেহা, তুমি কি কন্ট্রিবিউশন ফরমেট ইনকাম স্টেটমেন্ট জানো নাকি আমি করে দেবো? আমি করে দিলে ভালো হয়। তো চলো আমরা এই কন্ট্রিবিউশন ফরমেট ইনকাম স্টেটমেন্টটা করে দেই।
তুমি তো আমার সঙ্গে সঙ্গে খাতা নিয়ে নাও স্নেহা। হ্যাঁ স্যার, আমি খাতা নিয়ে বসছি। আচ্ছা, কন্ট্রিবিউশন ফর্মের ইনকাম স্টেটমেন্টটা করতে হবে আমাদেরকে কিন্তু দুইটা প্রোডাক্টের জন্য, একটা হচ্ছে এস এর জন্য, একটা হচ্ছে কে এর জন্য। আর আমরা তিনটা টোটালের জন্য আমরা একটা ঘর টানবো, চারটা, তাতে পার্টিকুলার সহ। তাহলে চলো আমরা এই সলিউশনটা করছি। কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। পার্টিকুলার্স এর জন্য একটা ঘর, টোটালের জন্য দুইটা ঘর, এর জন্য দুইটা ঘর আর ওর জন্য দুইটা ঘর, এই হচ্ছে টোটাল ঘর। কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের জন্য এটা হবে আমাদের ঘর। এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে প্রথম প্রোডাক্ট, এটা হচ্ছে দ্বিতীয় প্রোডাক্ট, আর এটা হচ্ছে পার্টিকুলার্স। এটা হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে কে। টাকা টাকা। আমরা বোধহয় পার্সেন্টেজ দেখাই, টাকা একটা পার্সেন্টেজ। একটা টাকা একটা পার্সেন্টেজ। এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘর। কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের জন্য ঘরটা এভাবে টানতে হয়। আমরা একটা কাজ করতে পারি, এস এর এখানে এস কত ইউনিট সেটা লিখে দিতে পারি। দেখো আমাদের এসটা ইউনিটের কত ছিল, কম এখানে ওনারা বলে দিয়েছে যে আমরা 20,000 ইউনিট অফ এস, তাহলে এস হচ্ছে 20,000 ইউনিটের এখানে উল্লেখ করে দেয় 20,000 ইউনিট। আর কে হচ্ছে তোমার 30,000 ইউনিট। ইউনিট সেটা আমরা এখানে উল্লেখ করে দিই, তাহলে ইউনিটটা উল্লেখ করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হলো 20,000 ইউনিট, সেটা হচ্ছে 30,000 ইউনিট। আমরা এই কোম্পানির কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টটা তৈরি করছি। তোমার কি টেবিল টানা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আমরা সবসময় সর্বপ্রথমে সেলসটা লিখি, আর সেলসটা দেখো আমাদের রেটটা দেওয়া ছিল সেলসের। সেলিং প্রাইস পয়েন্ট এর 5 টাকা, এর 7 টাকা 50 পয়সা। তার মানে একজনের হচ্ছে 5 টাকা, প্রথম জনের হচ্ছে 5 টাকা। তার মানে কি আমরা এইভাবে দেখাতে পারি 20,000 গুণ 5 টাকা, আর ওর হচ্ছে 30,000 গুণ হচ্ছে ওর 7.5 টাকা, 7.5।
এইভাবে আমরা দেখাই দিতে পারি। তাহলে বলো তো আমাদের সেলস প্রথম জনের কত আসবে, ইয়ের এস এর কত আসবে সেলস? 1 লাখ। জি স্যার 1 লাখ। তাহলে ওর আসবে 1 লাখ। আর আর এর এটা আসবে হচ্ছে 2,25,000। 2,50,000 2,25,000। ও 25, 2,25,000। আর এদের দুজনের যোগফলটা কত হবে? 3,25,000। আর সকল পার্সেন্টেজ না সেলস এর ভিত্তিতে বের করা হয়, সেই জন্য সেলসটা অলওয়েজ 100। সেজন্য সেলসটা অলওয়েজ 100। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে লেস করব, লেস ভেরিয়েবল কস্ট। দেখো আমাদের ভেরিয়েবল কস্টের যে অ্যামাউন্টটা দেওয়া ছিল 2 টাকা 40 পয়সা, তাহলে এটা লিখবো আমরা 20,000 গুণ 2 টাকা 40 পয়সা। আর ও লিখবো 30,000। না, এত বড় করে লিখতে গেলে ঝামেলা হয়ে যাবে, তার থেকে এইভাবে লিখি, এট দ্য রেট অফ টাকা 2.4, আর এর হচ্ছে এট দ্য রেট অফ টাকা 5.25। ব্যাস, তাহলে হয়ে যাবে। তাহলে চলো তো, আমাদের এস এর তো আমরা জানি যে ইউনিট হচ্ছে 20,000। তাহলে 20,000 সঙ্গে 2.4 গুণ করো, 20,000 সঙ্গে 2.4 গুণ করো, স্যার 48,000। তাহলে এটা আসবে 48,000। আর এর 30,000 এর সঙ্গে 5.25 গুণ করো, 1,57,500। 1,57,500। এবার পার্সেন্টেজটা বের করি। স্নেহা পার্সেন্টেজটা বের করবে এইভাবে, 48,000 ভাগ 1 লাখ ইন্টু 100। 48,000 ভাগ 1 লাখ ইন্টু 100। 48,000 ভাগ 1 লাখ ইন্টু 100। স্যার 48%। আর এর আসবে 1,57,500 ভাগ 2,25,000 ইন্টু 100। 1,57,500 ভাগ 2,25,000 ইন্টু 100। স্যার 70%। আর আমরা টোটালে ঘরে নিয়ে আসো, এই দুটো যোগ করো, 48,000 আর একটা 57,500 যোগ করো। দুই লক্ষ 5,500। এবার পার্সেন্টেজটা বের করো, 2,05,500 ভাগ হচ্ছে 3,25,000 ইন্টু 100। স্যার 63%। এবার সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা যেটা পাই, এটাকে আমরা বলবো কন্ট্রিবিউশন মার্জিন, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএম। এবার দেখো তো সিএমটা প্রথমটা কত আসে, 1,20,000, 1,19,500। স্যার প্রথমটা কি যোগ কর? বিয়োগ, আমরা তো লেস লিখছি, 1,19,500 আসে না? হ্যাঁ স্যার 1,19,500। হ্যাঁ ওই তো 1,19,500 প্রথমটা, এরপর এটা 37 পার্সেন্টেজটা, এটা 52,000, এটা 52, এটা কত হয় দেখো তো, 2,25,000 থেকে 1,57,500 বিয়োগ করলে
স্যার এটা হয় 67,500। 67,500 আর এটা বিয়োগ করলে হবে 30। তাহলে আমরা কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন সিএমটা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে লেস করব লেস ট্রেসেবল ফিক্সড কস্ট। ওই দেখো আমাদের কোশ্চেনের মধ্যে ট্রেসেবল ফিক্সড কস্ট দেওয়া আছে, এই যে ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স। জি স্যার। ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 45,000 আর 20,000। তাহলে এস এর ক্ষেত্রে 45,000 আর এর জন্য 20,000। এবার তুমি দেখো তো এই দুইটা যোগ করলে কত হয়? 65। আর 65,000 হবে হচ্ছে এখানে। না, এবার পার্সেন্টেজ বের করো। 45,000 ভাগ হচ্ছে 1 লাখ ইন্টু 100। 45,000 তাতে 45 আসবে। 45,000 ভাগ 1 লাখ। সবসময় পার্সেন্টেজটা সেলস দিয়ে ভাগ করে বের করতে হবে, বুঝছো স্নেহা? সমস্ত পার্সেন্টেজ গুলো সেলস দিয়ে ভাগ করে বের করতে হয়, বুঝছো? তুমি কিন্তু এগুলো 4th ইয়ারে করেছো, 3rd ইয়ারেও করেছো। সেগমেন্ট অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টের মধ্যে করেছো, মনে পড়ে? মনে পড়ে না স্নেহা? স্যার মনে পড়তেছে না স্যার, কিন্তু এই টাইপের কয়েকটা অঙ্ক মনে হয় স্যার করছিলাম এমবিএ। না, আমি তো বুঝতে পারছি এটা আসলে করোনা টিকা দিছো না, এই জন্য এই সমস্ত একটু স্মৃতিশক্তি লোপ পাইছে। করোনা টিকা দিলে একটু স্মৃতিশক্তি লোপ পায়, পরে আবার ঠিক হয়ে যায়। না স্যার, ওই যে আমার অনার্সের স্যার প্রাইভেট পড়ি নাই আর কি, পড়ছি মানে গ্যাপ গেছে অনেক আর কি। বাসা মানে দূরে তো। বেছে বুঝে করা হয়েছে, বেছে বুঝে করা হয়েছে। হ্যাঁ, না কলেজের এখানে পড়ি নাই, আর আমাদের এখানে কি টিচার মানে পাওয়া যাচ্ছে না পরে বাধ্য হয়ে পরীক্ষার আগে দিয়ে 2-3 মাস দেখা গেছে যে দূরে যেয়ে কোনো বেঁচে ঢুকছে, এরকম হয়েছে। আচ্ছা, তো এখন দেখো তো, তাহলে এটার পার্সেন্টেজটা কত আছে? 20,000 ভাগ হচ্ছে 2,25,000 ইন্টু হচ্ছে 100। স্যার এটা হচ্ছে 8.89। 8.89। এটা হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আসছে। আচ্ছা, এবার এই 65,000 ভাগ 3,25,000 ইন্টু 100 করলে টোটালটা আসবে 65,000 ভাগ 3,25,000 ইন্টু 100। স্যার 20%। 20। আচ্ছা, এখন যেটা আমরা পেলাম এটাকে বলা হবে ফিক্সড কস্ট বাদ দেওয়ার পর যদি সাধারণত নেট প্রফিট পাই, তো এটাকে বলা হবে সেগমেন্ট মার্জিন নেট ইনকাম। সেগমেন্ট মার্জিন নেট ইনকাম বের হবে। টোটালটা কত বের হয় দেখো তো? স্যার টোটালের ঘরে কি আমরা যোগ করে দিব না? না না, সবগুলো বাদ দিব, যে লেস লেখছি না সবগুলো বাদ। আবার এই টোটালে ঘরে যেটা যোগ করে সেই দ্রুত যোগ করে যে 65,000 লিখে দিয়েছি, 45,000 আর 20,000 যোগ করে 65 লিখে দিয়েছি। এবার এখান থেকে এটা বাদ দিবা। এটা হচ্ছে 54,500। 54,500 আর এটা 20 বাদ দিলে হবে 17। আর এখানে 52 থেকে 45 বাদ দিলে হবে 7,000। 5,000, 7,000। 7,000। আর এটা আর হচ্ছে 7। 7 আর এটা হবে 47,500। জি স্যার। আর এটা হবে কত? 21.11। হ্যাঁ স্যার 21.11।
এটাকে বলা হবে সেগমেন্ট মার্জিন নেট ইনকাম। সেগমেন্ট মার্জিন নেট ইনকাম আমরা টোটালটা ছাড়া এস এবং কে টাকে ক্লোজ করে দেব। টোটালটা ছাড়া এস এবং কে টাকে আমরা ক্লোজ করে দেব। সেগমেন্ট মার্জিন ইন নেট ইনকামটা আমরা টোটালটা ছাড়া আমরা বাকিগুলোকে ক্লোজ করে দিব। আচ্ছা, এবার আমরা এখান থেকে লেস করব কমন ফিক্সড কস্ট। দেখো আমাদের একটা কমন ফিক্সড কস্ট দেয়া আছে, ওই যে নিচে আমাদের একটা কমন ফিক্সড কস্ট দেওয়া আছে। এটা কমন ফিক্সড এক্সপেন্স ইন দ্য ফ্যাক্টরিজ টোটাল 35,000 অ্যানুয়ালি, দেখছো? তাহলে এটা হচ্ছে 35,000। এটা তুমি পার্সেন্টেজ করো, 35,000 ভাগ হচ্ছে 3,25,000 ইন্টু 100। স্যার 10.77%। তাহলে এর পরের লাইনে এবার আমরা পেয়ে যাবো নেট ইনকাম। আর এই নেট ইনকামটা আসবে এই যে টোটালের ঘরে। বলো প্রথমটা কত হয়? স্যার 19,500। এই 19,500 টাকা নেট ইনকাম। আর পার্সেন্টেজটা কত আসে? বিয়োগ করলে স্যার এটা আসে হচ্ছে 6.23। এটা আসে। হ্যাঁ স্যার 6.23। হ্যাঁ স্যার এটা আসে। এটাই হচ্ছে আমাদের নেট ইনকাম। আর এই টেবিলটাকে বলা হয় কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। আমরা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট এটাকেই বলা হয়। আর এই যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। তুমি কি কাজটা বুঝেছো স্নেহা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এরপরে যদি কখনো এরকম অঙ্ক আসি কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে বলে, পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের। কত নাম্বার করলাম এটা? আমরা 2 নাম্বারটা করলাম। 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বারটা করা হয়ে গেল। 4 নাম্বার ইউনিটে 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বার অঙ্কটা তো তোমার ওই যে বললাম তাগুচির অঙ্কটা ছিল, এটা তো তুমি নিজে পারবে, তাই না স্নেহা? পারবে না? এই যে 3 নাম্বারটা যে তাগুচি, স্যার এটা জন্য আমরা কিসে করছিলাম স্যার? টেবিলের মধ্যে করি না, ছকের মধ্যে করি না? তাগুচিটা মনে আছে? ওই যে আগে আমরা ইয়ের মানটা বের করে নিই, কে এর মানটা বের করে নেই। কে এর মানটা মনে পড়ে? স্যার আমরা তো মনে হয় ফার্স্ট নাকি সেকেন্ড ইউনিটেও তাগুচি b ডিভাইডেড বাই c স্কয়ার দিয়ে আমরা কে টা বের করে নেই, মনে পড়ে? তারপর আমরা টেবিলের মধ্যে তাগুচিটা করে দিবি। খাতাটা একটু উল্টাও, তুমি দেখতে পাবে। আমরা আগে ওয়ার্কিং করে কে এর মানটা বের করে নেই। কে একটা ধ্রুবক, আর এটা মান বের করে হচ্ছে আমরা ডি ডিফারেন্স, কমন ডিফারেন্স ডিভাইডেড বাই c স্কয়ার। স্যার তাগুচির অঙ্কটা স্যার আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কোন চ্যাপ্টারে জানি স্যার আমরা কোয়ালিটি কস্টিং এর মধ্যে, কোয়ালিটি কস্টিং এর শেষ দুটো অঙ্ক। কোয়ালিটি কস্টিং এর শেষ দুটো অঙ্ক, কোয়ালিটি কস্টিং এন্ড কোয়ান্টিটি ম্যানেজমেন্ট। স্বর্ণা সহ তোমরা করছি, তুমি আর স্বর্ণা করেছি। আর আমাদের আগের ইউনিটেও তো ছিল, হ্যাঁ স্যার আগের ইউনিটেও তো তাগুচি ছিল। আগের ইউনিটে স্যার একটা অঙ্ক আমাদের তাগুচি ছিল আগের ইউনিটে। দেখি আমাদের আগের ইউনিটেও ছিল না তাগুচির অঙ্ক? হ্যাঁ স্যার ছিল, কোন অঙ্কটা তো তাগুচি ছিল।
হ্যাঁ স্যার, বের করছি। এই যে দেখো 8 নম্বর অঙ্কটা তাগুচি ছিল। দুই নম্বর ইউনিটের 8 নম্বর অঙ্কটা তাগুচি ছিল। দুই নম্বর ইউনিটের 8 নম্বর অঙ্কটা তুমি খুঁজে বের করো, পাবে। তুমি কি তাহলে তাগুচিটা 3 নম্বরটা করে নিতে পারবে? স্নেহা, জি স্যার। তুমি তাহলে তাগুচিটা করে নিতে পারবে? স্যার ট্রাই করবো আমি তাগুজি। আচ্ছা আচ্ছা, 4 নাম্বারটা তুমি যে করেছো, 5 নাম্বারটা, 5 নাম্বারটা তো স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ক, এটা পারলে না কেন? হ্যাঁ, স্যার আমি খেয়ালই করিনি। তুমি দেখো তো আমি ডাটাগুলো চিনতে পারো কিনা। The standard material and standard cost per kg of material for product 1 unit of products A, তার মানে এখানে যে তথ্যগুলো দিয়ে দিয়েছি তা কেবল 1 ইউনিট মাল উৎপাদনের জন্য, is as follows: ম্যাটেরিয়াল লাগে হচ্ছে 8 কেজি, তার মানে 1 ইউনিট মাল বানাতে ম্যাটেরিয়াল লাগে 8 কেজি। আর স্যার আমাদের প্রাইস, সেম অঙ্কটাই তো মনে হয় স্যার আগের ইউনিটে ছিল। তাই নাকি? সেম অঙ্কটাই, এটা কি সেম অঙ্ক? স্যার মনে হচ্ছে এই যে লাল লাল করে দাগ দেওয়া, স্যার আপনি কোন ইউনিট দেখতেছেন স্যার? আমি তো ও আচ্ছা, সরি 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 সরি, 3 নম্বর দেখে ফেলছি, 4 নম্বর অঙ্ক। ও এই যে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে Rupali company's budgeted information for the year is follows: budgeted cost and activities দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে এবিসি এর অঙ্ক, স্নেহা, এবিসি এর অঙ্ক স্নেহা, দেখো তো আমি পড়ছি। Rupali company's budgeted for cost of activities for the year ended December 31st, 2012 এবং দেয় ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে হচ্ছে তোমার 36,000, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ব্যাকপ্যাক্স এর জন্য লাগে 42,500, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার পারচেজ লাগে হচ্ছে এত, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার সব ব্যাকপ্যাক্স এর জন্য লাগে হচ্ছে 11,400। আমাদের টোটাল এগুলো হচ্ছে ওভারহেড, এগুলো হচ্ছে কিন্তু প্রাইম কস্টের আইটেম। এগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট বের করার সময় বা টোটাল কস্ট বের করার সময় এদেরকে আমরা ব্যবহার করবো। এদেরকে আমরা ওই কাজে ব্যবহার করি, এরা সবাই ডাইরেক্ট, এর ওভারহেড না। কিন্তু ওভারহেড হচ্ছে এই যে সেট আপ, শিপিং, ডিজাইন, প্ল্যান্ট ইউটিলিটি এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এই যে 4টা খরচ, এগুলো হচ্ছে ওভারহেড খরচ। আমি এটা মার্ক করে রাখলাম, এটা হচ্ছে ওভারহেড খরচ। তাহলে এদেরকে ভাগ করতে হবে এই টোটাল অ্যাক্টিভিটি গুলো দিয়ে। এই দেখো টোটাল অ্যাক্টিভিটি, এই যে টোটাল অ্যাক্টিভিটি, হ্যাঁ দেখছো, এই যে টোটাল অ্যাক্টিভিটি, দেখো এই প্রত্যেকটা নাম্বার অফ ব্যাগস, আওয়ার্স অফ প্রোডাকশন, নাম্বার অফ ব্যাচেস আর নাম্বার অফ ডিজাইন, এইগুলোর ভিত্তিতে তোমাকে এখন উপরের ওই অ্যাক্টিভিটি রেট গুলা বের করতে হবে। এখন কোনটার ভিত্তিতে কোনটা তোমাকে ঠিক করতে হবে সেটা তুমি এখন দেখবা। এখানে টোটাল প্রোডাক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাকআপস, একটা হচ্ছে পার্টস। ব্যাকআপ এবং পার্টস দুইজনের জন্য কিন্তু এখানে ওনা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার দিয়ে দিয়েছে, এখানেও ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার দিয়েছে, দুইটা প্রোডাক্টের জন্য তোমাকে ডাইরেক্ট তথ্য দিয়েছে। এই 4টা তথ্য তুমি টোটাল কস্ট বের করার কাজে ব্যবহার করবা। আর এখানে যে 4টা ঘটনা দিয়েছে এটা হচ্ছে টোটাল ওভারহেড। এই ওভারহেড গুলো এখন ওদের দুইজনের মধ্যে, পার্টস এর মধ্যে এবং ব্যাকপ্যাকস এর মধ্যে ভাগ করে দিতে হবে। পার্টস এবং ব্যাকপ্যাকস এর মধ্যে ভাগ করে দিতে হবে তোমাকে এই 4টা খরচ, আর এটা ভাগ করতে হবে তোমার এই অ্যাক্টিভিটির ভিত্তিতে। যেমন নাম্বার অফ ব্যাগস হচ্ছে ইউনিট, এটা কিন্তু 400 হবে, বুঝছিস? হ্যাঁ, 400 আর 300 মিলে 700 হয়। হ্যাঁ, আওয়ার্স অফ প্রোডাকশন 150 250 মিলে হচ্ছে 400, নাম্বার অফ ব্যাচেস 60 আর 45 মিলে 105, আর নাম্বার অফ ডিজাইন 4 আর 3 মিলে 7। তোমাকে বলছে ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট অফ কস্ট ড্রাইভস ফর ইচ কস্ট ক্যাটাগরি। এই প্রত্যেকটা যে কস্ট ক্যাটাগরি আছে তোমাকে এখানে কস্ট পার ইউনিটটাই বের করতে বলছে, আর কিচ্ছু করতে বলেনি। ওনারা বলছে কস্ট পার ইউনিট। তো কস্ট পার ইউনিট বের করতে হলে এই 4টা তো আমরা নেবই, তবে আগে আমাদেরকে এই ওভারহেড গুলোকে অ্যালোকেশন করতে হবে। আচ্ছা তুমি বলো তো স্নেহা, জি স্যার। এই সেটআপটা তুমি ব্যাচের ভিত্তিতে ভাগ করবা। আমি
সেটআপের সঙ্গে সেটআপটা হবে ব্যাচের উপর, নাম্বার অফ ব্যাচ, এর ভিত্তিতে সেটআপটা ভাগ হবে, বুঝছো? শিপিংটা ভাগ হবে নাম্বার অফ প্রোডাকশনের ভিত্তিতে, আর ডিজাইনটা ভাগ হবে নাম্বার অফ ডিজাইন নাম্বার অফ ডিজাইনের ভিত্তিতে, আর প্ল্যান্ট ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, প্ল্যান্ট ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশনটা ভাগ হবে, বাকি থাকলো কোনটা? নাম্বার অফ ব্যাগস এর ভিত্তিতে নাকি প্রোডাকশনের ভিত্তিতে? ডিজাইন ব্যাচ নিয়ে নিলাম, আওয়ার অফ প্রোডাকশন, প্রোডাকশন স্যার প্রোডাকশনটা তো বলছিলেন, শিপিংটা নাকি না সেটআপটা? এই চারটা খরচের কোনটা কোনটার ভিত্তিতে ভাগ হবে তাহলে আমি বলে দেই, তাহলে তুমি কাজটা করতে পারবে। আমি তোমাকে বলছি যেখানে সেটআপ খরচটা আছে সেটআপ খরচটা হবে তোমার এই নাম্বার অফ ব্যাগের ভিত্তিতে, আর ম্যাটেরিয়াল ব্যাকপ্যাকস সরি ম্যাটেরিয়াল শিপিংটা ভাগ হবে হলো তোমার নাম্বার অফ প্রোডাকশনের ভিত্তিতে। নাম্বার অফ প্রোডাকশন হচ্ছে, আওয়ার তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সেটআপটা খরচ ভাগ হবে হচ্ছে তোমার নাম্বার অফ, সেটআপটা ব্যাচের ভিত্তিতে ভাগ হবে, ব্যাচের ভিত্তিতে প্রতি ব্যাচ সেট করতে গিয়ে আমাকে সেটআপ খরচটা হয়। তাহলে সেটআপ এই নাম্বার অফ ব্যাচের ভিত্তিতে ভাগ হবে হচ্ছে তোমার সেটআপ, শিপিংটা ভাগ হবে হচ্ছে তোমার নাম্বার অফ ব্যাগের ভিত্তিতে এটা, আর ডিজাইনটা ভাগ হবে নাম্বার অফ ডিজাইনের ভিত্তিতে, আর প্ল্যান্ট ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশনটা ভাগ হবে হচ্ছে তোমার এই আওয়ার্স অফ প্রোডাকশনের ভিত্তিতে, কারণ প্রোডাকশন করতে গিয়ে তো মেশিন চালানো হয়। তাহলে প্ল্যান্ট ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশনটা খরচ হবে নাম্বার অফ আওয়ার্স প্রোডাকশনের ভিত্তিতে। এই হচ্ছে চারটা আইটেম। তাহলে তুমি খেয়াল করো সেটআপটা ভাগ হবে হচ্ছে নাম্বার অফ ব্যাচের ভিত্তিতে, কারণ সেটআপ মানে হচ্ছে মেশিন সেটআপ, এটা নাম্বার অফ ব্যাচের ভিত্তিতে ভাগ হবে এটা। শিপিংটা ভাগ হবে হচ্ছে তোমার প্রোডাকশনের ভিত্তিতে, শুরুতে নাম্বার অফ ব্যাগস এর ভিত্তিতে। ডিজাইনটা ভাগ হবে নাম্বার অফ ডিজাইনের ভিত্তিতে, আর প্ল্যান্ট ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশনটা ভাগ হবে হচ্ছে আওয়ার্স অফ প্রোডাকশনের ভিত্তিতে। এইটার ভিত্তিতে তুমি কিন্তু খালি জাস্ট এই খরচগুলোকে এই টোটালটা দিয়ে ভাগ করলে যে রেটটা আসবে এই রেটটা তুমি প্রথমে বের করবে। বলো তো অ্যাক্টিভিটি রেটটা কি বের করা যাবে? আমি কি করে দেবো স্নেহা? স্যার বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না? আমি করে দেবো, তো চলো এটা করে দিই। এটা কত নম্বর অঙ্ক? 5 নাম্বার। চলো 5 নাম্বারটা। দেখো আমরা প্রথমে কস্ট পার ইউনিট বের করতে হলে আমরা প্রথমে আমরা অ্যাক্টিভিটি রেটটা বের করব। সলিউশন করতে গিয়ে আমরা প্রথমে বের করবো অ্যাক্টিভিটি রেট, কারণ অ্যাক্টিভিটি রেট না বের করলে তুমি খরচগুলো ভাগ করতে পারবে না, আর খরচগুলো ভাগ করতে না পারলে কস্ট পার ইউনিট বের করতে পারবে না। তাই সলিউশন করতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 নম্বর ওয়ার্কিং করা। ওয়ার্কিং এ ক্যালকুলেশন অফ ABC রেট,
আমরা অ্যাক্টিভিটি রেটটা আগে বের করব, আর এটা বের করার জন্য কি করব চলো দেখি। আমরা প্রথমে লিখবো হচ্ছে ওনাদের মতন পার্টিকুলার্স, তারপর লিখবো পার্টিকুলার্স এর মধ্যে পরে লিখবো হচ্ছে তোমার টোটাল অ্যাক্টিভিটি, টোটাল ওভারহেড, এরপর অ্যাক্টিভিটি রেট। এখানে পার্টিকুলার্স না লিখে কস্ট পুলও লিখতে পারো। আর এটা হচ্ছে ওভারহেড, এটা হচ্ছে টোটাল অ্যাক্টিভিটি, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি রেট। এই কাজটা আমরা শুরুতেই করে নেব। দেখো আমাদের প্রথমে কস্ট পুলটা ছিল সেটআপ, আর এটার জন্য টোটাল ওভারহেডটা ছিল আমাদের 6400। আমাদের টোটাল অ্যাক্টিভিটি আমরা এই সেটআপটা ভাগ করব কিসের ভিত্তিতে? এই সেটআপটা আমরা ভাগ করব হচ্ছে নাম্বার অফ স্যার ব্যাচেস। ব্যাচ তো নিচে, ব্যাচেস তো এই যে, এটা নাম্বার অফ ব্যাগস, ঠিক আছে? নাম্বার অফ ব্যাগস হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ ব্যাগস, আর আমরা প্রথমে বের করছি সেটআপ, সেটআপটা নাম্বার অফ ব্যাচের ভিত্তিতে ভাগ হবে। তো নাম্বার অফ ব্যাচটা আমাদের কত ছিল? 105। 105, আর তুমি 6400 105 দিয়ে ভাগ করো। স্যার আসে হচ্ছে 60.952380। এই পর্যন্তই থাকুক। সেটআপের পরে রয়েছে কি? শিপিং। দেখো শিপিং এর জন্য আমাদের টোটাল ওভারহেডটা কত ছিল? 7200। আর শিপিংটা আমরা টোটাল প্রোডাকশনের ভিত্তিতে ভাগ করব। টোটাল প্রোডাকশনটা কত ছিল আমাদের? 700। তাহলে দেখো রেটটা কত আসে? স্যার 10.28571। 28571। শিপিং এর পরে আমাদের ছিল ডিজাইন। ডিজাইনের টোটাল খরচটা কত ছিল? 16700। এটা নাম্বার অফ ডিজাইন ছিল 7, তাই না? টোটাল ছিল 7। 16700 7 দিয়ে ভাগ করো। স্যার 2386। ডিজাইনের পরে ছিল হচ্ছে প্ল্যান্ট ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। প্ল্যান্ট ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। দেখো এটার খরচ কত ছিল? 22500। এটা আমরা ওয়ার্কিং আওয়ারের ভিত্তিতে ভাগ করব। আমাদের আওয়ার্স অফ প্রোডাকশনটা ছিল 400। তাহলে আমাদের রেটটা কত আসে? 56.25।
56.25। এবার আমাদের 2 নম্বর ওয়ার্কিং। 2 নম্বর ওয়ার্কিংটা হচ্ছে এবার আমাদের অ্যালোকেশন অফ ওভারহেডটা ভাগ করতে হবে। অ্যালোকেশন অফ ওভারহেড, এখন আমাদের ওভারহেড অ্যালোকেশন করতে হবে। আর আমরা ওভারহেড অ্যালোকেশন করব এদের দুজনের মধ্যে। তোমার একটা নাম হলো পার্টস, একটা নাম হচ্ছে ব্যাকপ্যাকস। এটার জন্য ঘরটা নেই। পার্টস আর হচ্ছে ব্যাকপ্যাকস। দেখো এদের দুজনের মধ্যে এখন আমরা ওভারহেডটা ভাগ করবো। প্রথমে হচ্ছে সেটআপ। তুমি দেখো আমাদের সেটআপের রেটটা ছিল কিন্তু 60.95238। আর পার্টসের জন্য অ্যাক্টিভিটি ছিল কত একটু দেখে নাও। পার্টসের জন্য এই অ্যাক্টিভিটি রেটটা কত ছিল? সেটআপটা তো আমরা নাম্বার অফ ব্যাচের ভিত্তিতে ভাগ করেছিলাম, তাহলে পার্টসের জন্য ছিল 45। দেখছো ওই যে 45 ছিল না পার্টসের? হ্যাঁ স্যার। তাহলে আমরা এটাকে গুণ করবো 45 দিয়ে, আর ওকে গুণ করবো হচ্ছে ব্যাকপ্যাককে গুণ করবো হচ্ছে কত দিয়ে, ওর হচ্ছে 60 দিয়ে। তাহলে একে 45 দিয়ে আর একে 60 দিয়ে। এখন দেখো তো গুণ করলে এর ওভারহেডটা কত হয়, সেটআপটা স্যার কত? এটা হয় দশমিক হচ্ছে দশমিক বাদ দিয়ে বলবা, 2000 দশমিক বাদ দিয়ে হ্যাঁ বলবা। 2743। 2743। আর এটা দশমিক বাদ দিয়ে বলবা। এটা হয় 3657। ব্যাস, আমাদের প্রথম খরচটা ভাগ করা হয়ে গেল সেটআপ। ঠিক একই রকম ভাবে এবার আমরা বের করবো শিপিং। দেখো আমাদের শিপিং এর রেটটা আমরা বের করছিলাম হচ্ছে তোমার 10.28571। আর এর সাথে আমরা গুণ করবো যে নাম্বার অফ প্রোডাকশন। একদম প্রথমে নাম্বার অফ ব্যাগস, দেখো পার্সেল ছিল 300, দেখছো, আর ওর ছিল 400। এর ছিল 300 আর এর ছিল 400। এবার দেখো এটাকে 300 দিয়ে গুণ করলে কত হয়? স্যার এটা হয় হচ্ছে 3086। আর এটা কত হয়? এটা হচ্ছে 4114। ব্যাস হয়ে গেল। শিপিং এর পরে হচ্ছে ডিজাইন। দেখো আমাদের ডিজাইনের রেট আসলে 2386। আর ডিজাইনের ক্ষেত্রে আমাদের পার্টসের ডিজাইনটা ছিল 3 আর ওর ছিল 4। আর এর ছিল 4।
দেখো তো 2386 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 7158। আর এটা কত হয়? 9544। হয়ে গেল ডিজাইন। এবারে ছিল প্ল্যান্ট, ইউটিলিটিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। দেখো এটা রেট আসছিল আমাদের 56.25, আর এটার সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে আওয়ারটা। ওই দেখো আমাদের আওয়ারটা দেওয়া ছিল, আওয়ার্স অফ প্রোডাকশন। পারচেজ ছিল 250, ওর হচ্ছে 150। বুঝছো, এর ছিল 250 পার্সেন্ট আর হচ্ছে 150, তাহলে 250 আর 100। এর 250, এটা হচ্ছে 150। তাহলে দেখো তো কত হয়? স্যার প্রথমটা হয় 56.25। না না না, তুমি তো গুণ করবা। 56.25 তো রেট দুজনেরই। স্যার প্রথমটা হয় হচ্ছে 14063। আর পরেরটা 8438। আমরা আমাদের ওভার একটা অ্যালোকেশন করে ফেলছি। ওনারা আমাদেরকে এই অঙ্কটার মধ্যে বলছে ক্যালকুলেট দ্য কস্ট পার ইউনিট অফ কস্ট প্রাইস। কস্ট পার ইউনিট বের করতে বলছে। এবার কস্ট পার ইউনিট বের করতে গিয়ে ম্যাটেরিয়াল, লেবার আর এই ওভারহেড সবই আসবে। তো এবার আমরা আমাদের সর্বশেষ কাজটা করবো, এটা ওয়ার্কিং না, এটাই হবে আমাদের অ্যান্সার। এই দুটো ছিল ওয়ার্কিং, এই দুটো ছিল আমাদের ওয়ার্কিং। একটা হচ্ছে অ্যাক্টিভিটি রেট বের করেছি, একটা হচ্ছে আমরা ওভারহেড অ্যালোকেশন করেছি। হ্যাঁ, এইবার আমরা কস্ট পার ইউনিটটা বের করবো, এটা আমাদের অ্যান্সার। Statement showing cost per unit। আর এটা করার জন্য আমরা একই রকম ঘরটা নিই। চলো শুরু করি। প্রথমে আমরা লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। একদম প্রথমে দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে ওনাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্টস এর হচ্ছে 36,000 আর ব্যাকপ্যাকস হচ্ছে 42,500। লিখে দাও ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্টস এর ছিল 36,000 আর ব্যাকপ্যাকস এর হচ্ছে 42,500। এরপর লিখবো ডাইরেক্ট লেবার। দেখো ডাইরেক্ট লেবার পার্টস এর হচ্ছে 9,500 আর ওরা 11,500। এই দুটো যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট। দেখো কত হয় প্রাইম কস্ট? 45,500। 45,500 আর এটা হবে কত? 54,000।
54,000। এবার আমরা এর সঙ্গে অ্যাড করবো ওভারহেড। আমরা একটু আগে ওভারহেডটা বের করেছি, সেই ওভারহেডটা টোটালটা করলে ভালো হতো, তাই না? আমরা এখানে টোটালটা করে দিই। হ্যাঁ, এখানে আমরা টোটালটা করে দিই, তাহলে কার কত টোটাল ওভারহেড সেটা বেড়ে যাবে। যে সবগুলো এই তিনটা যোগ করে দাও, পার্সাল এই তিনটা যোগ করে দাও, 2,743, 3,086 আর 14,063, এই তিনটা যোগ করে দাও। প্রথমটা হয় 19,892। 19,892। আর পরেরটা? $25,753। 25,753। আর এই অ্যামাউন্টটা আমরা এখানে বসাই দিই। এর হচ্ছে 19,892 আর এর হচ্ছে 25,753। এবার আমরা পেয়ে যাবো টোটাল কস্ট। এবার পাবো টোটাল কস্ট। তখন এই টোটাল কস্ট কত হয় দুটো যোগ করলে? স্যার প্রথমটা 65,392। আর পরেরটা? পরেরটা হয় 79,753। এবার এই টোটাল কস্ট আমরা ভাগ করবো নাম্বার অফ প্রোডাকশন দিয়ে। এটাকে আমরা ভাগ করবো নাম্বার অফ প্রোডাকশন দিয়ে। আমাদের নাম্বার অফ প্রোডাকশনটা কত আছে একটু দেখে নেই। আমাদের নাম্বার অফ প্রোডাকশনটা রয়েছে একদম শুরুতে দেওয়া ছিল এই যে 400 আর 300, পার্সের 300 আর ওর 400, 300 আর 400, পার্সের 300 আর এর হলো 400। তাহলে কিন্তু আমরা আমাদের কস্ট পার ইউনিটটা পেয়ে যাব। আমরা কস্ট পার ইউনিটটা পেয়ে যাব। দেখো পার ইউনিট কষ্ট কত থাকবে। প্রথমটা হয় 218। 218 পরে পয়েন্ট আছে 218.2 ঘর পর্যন্ত বলো। স্যার, তাহলে আসে 217.97। 217.97। আর এটা কত আসে? 199.38। আমাদের পার্টস বানাতে আমাদের খরচ হচ্ছে 217 টাকা 97 পয়সা। আর ব্যাকপ্যাক বানাতে আমাদের খরচ হচ্ছে 199.38 পয়সা। এইটাই ওনারা তোমাকে বের করতে বলছিল এই অঙ্কটা। বুঝছো স্নেহা তুমি অঙ্কটা? প্রথমে অ্যাক্টিভিটি রেট বের করেছি, তারপরে আমরা ওভারহেড অ্যালোকেশন করেছি। এবার আমরা ওভারহেডটা এখানে ব্যবহার করে কস্ট পার ইউনিটটা বের করে দিচ্ছি। আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং এর এরকম অঙ্ক এর আগেও করেছি, কিন্তু অঙ্কগুলো সব কিন্তু হুবহু একরকম নয়। তাই একটু নিজেকে একটু ট্রাই করতে হবে, চেষ্টা করতে যেতে পারো। তাহলে কি আমাদের 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল স্নেহা? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে যে অঙ্কগুলো তুমি করোনি, হ্যাঁ যেমন কাগজের অঙ্কটা তুমি করোনি, এটা তুমি করে ফেলবে। হ্যাঁ বলো স্নেহা। স্যার ইউনিট 3 স্যার পার্ট সি এর 8 নাম্বার অঙ্কটা হ্যাঁ 8 নাম্বার অঙ্কটা হ্যাঁ কোয়ালিটি। 8 নাম্বার অঙ্কটা
স্যার এখানে যে আমরা পার্সেন্টেজটা বের করব, আমাদের পার্সেন্টেজটা বের করার মেথড স্যার এখানে 3 লাখ না, যেমন আমাদের প্রিভেনশন কস্ট, টোটাল প্রিভেনশন কস্টটাকে এই 3 লাখ দিয়ে ভাগ দিব, তারপর গুণ দিব 100 দিয়ে, তাহলে তো আমাদের পার্সেন্টেজটা বের হবে। সব যখন তুমি পার্সেন্টেজটা বের করবো, ওটা কিন্তু দেখো লাস্টের লাইনটা দেখো, রিপোর্ট শোয়িং পার্সেন্টেজ অফ ইচ ক্যাটাগরি কোয়ালিটি কস্ট অন অপারেটিং কস্ট। তার মানে কোয়ালিটি কস্টের পার্সেন্টেজটা অপারেটিং কস্টের ভিত্তিতে বের করতে বলছে। তার মানে নিচে অপারেটিং কস্ট, উপরে কোয়ালিটি কস্ট ইনটু 100, নিচে অপারেটিং কস্ট 3 লাখ, উপরে তোমার আর উপরে হবে তোমার কোয়ালিটি কস্ট প্রত্যেকটা, মানে অ্যাপারাইজালের টোটালটা বা তোমার ইন্টারনাল ফেলিউরের টোটালটা অথবা এক্সটার্নাল ফেলিউরের টোটালটা যখন যেটা করবা, আর নিচে হবে এই 3 লাখ ইনটু হচ্ছে 100, বুঝছো? স্যার শুভাপুর স্যার এই অঙ্কটা তো আমি করি নাই, যে গত ক্লাসে অঙ্ক তো করি নাই, পরে এখন করতে বসছি। শুভাপুর সলিউশনটা তো স্যার আপনি দেখছিলেন, তো ওইখানে স্যার ওনার 2.8 আনসার আসছে, কিন্তু স্যার 100 করা না করেই স্যার 2.8 আসছে, 100 করলে স্যার 2.8 আসে না। স্যার আপনি আচ্ছা। দেখবেন, আমি গ্রুপে আচ্ছা, মেসেজ আমি তো ওর পার্সেন্টেজটা তো আমি হিসাব করে দেখি নাই, আমি দেখেছি ও কিসের ভিত্তিতে হিসাবটা করে। কই দেখি? স্যার গ্রুপে ছবিটা দিছি। তাহলে হ্যাঁ। আসে স্যার 280 আসে আমাদের। তুমি হ্যাঁ, এটা 280%ই হবে, এটাও ভুল করেছে। প্রিভেনশন কস্ট হবে উপরে আর 3 লক্ষ টাকা হবে নিচে ইনটু 100। আচ্ছা, ওটা কি 3 লক্ষ না 30 লক্ষ? আরেকবার একটু দেখে দিই। স্যার 3 লক্ষ দেওয়া। তাহলে যদি এটা 3 লক্ষ টাকা হয়, তাহলে ওটা তোমার 2.8 হবে না, ওটা তোমার 280%ই হবে, বুঝছো না? হ্যাঁ কারণ এটা উপরে ওইটা নিচে ইনটু 100, তাহলে 280%ই হবে। তাহলে ওর এই হয় ও 30 লাখ ধরে করছে, যদি 30 লাখ ধরে করে তাহলে অবশ্যই এটা হবে, বুঝছো? তো 30 লাখ নয়, তুমি এটা 3 লাখ দিয়ে করো এবং 280% করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার 30 লাখ দিয়ে করলেও 30 লাখ দিয়ে করলে স্যার 28% আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার 3 লাখ দিয়ে করবো, কোশ্চেনের মধ্যে যেহেতু 3 লাখ আছে, তোমার 280%। 100 গুণ হবে, পার্সেন্টেজটা যে আমরা বের করব 100 গুণই হবে। হ্যাঁ, 100% করতে গেলে 100 গুণ করতেই হবে। হ্যাঁ সেটাই তো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি কিছুক্ষণ পর তোমাদের অ্যাপ্লাইড থিওরির জন্য লিংক দিচ্ছি। আচ্ছা স্যার।